চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত, তিনি হেরে গিয়েছেন এবং সেই কারণে তিনি উস্কানির পথে চলেছেন। উস্কানির কথায় পরে আসছে, কি উস্কানি দিচ্ছেন, কেমনভাবে দিচ্ছেন, ভয়ঙ্করভাবে রাজ্যের মানুষকে উস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে কি করাতে চাইছেন পরে আসছে, একটু তার জন্য অপেক্ষা করতে হবে। আগে বলি কেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে তিনি এবার হেরে গিয়েছেন। মানে এবারের নির্বাচনের ফল ঘোষণার আগেই যেন নির্বাচনের ফল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তার টেবিলে পৌঁছে গিয়েছে। মানে আইপ্যাকের লোকগুলোকে কিছু তো কাজ করতে হবে, একটু আধটু রিপোর্ট তো তারাও বের করে, তারাও তো বুঝতে পারছে পরিস্থিতি। রাজ্যের সংখ্যালঘুরা একজোট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যের সংখ্যালঘুরা এখন নতুন জোট গঠন করছেন। আসাদুদ্দিন ওয়েসি কালকে যখন এলেন, সংখ্যালঘুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হুমায়ুন কবিরের সঙ্গে জোট হয়েছে মিমের। হুমায়ুন কবিরের দল AJUP, আম জনতা উন্নয়ন পার্টি এবং আসাদুদ্দিন ওয়েসির মিম জোট গঠন করেছে। অর্থাৎ সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ, মুসলমান ভোটের একটা বড় অংশ তৃণমূল থেকে টেনে নিয়ে টুক করে বেরিয়ে যাচ্ছেন এই দুই নেতা। আর অন্যদিকে ISFও লড়াই চালাচ্ছে, তৃণমূল থেকে নেতাদের ভাঙিয়ে নিয়ে প্রার্থী করে দিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটের ওপর ভিত্তি করে এতগুলো ভোট লড়ে বলেও ছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার গরুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলছি না, তার কথায় তারা আর তার সঙ্গে নেই। আর হিন্দুরা এর আগেই বিজেপির পক্ষে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে হিন্দুরা চায় না। সংখ্যালঘু, সংখ্যাগুরু, মুসলমান, হিন্দু, মতুয়া, রাজবংশী, আদিবাসী, SC, ST এ রাজ্যের সর্বস্তরের মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করছেন যে আসলে এইবার ভোটে হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। हमारा सीएम बनाएंगे। মেজরিটি আসন বাসি বাজবে 4 মের জন্য ওয়েট করুন। সাল থেকেই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় শুরু হয়েছে। একের পর এক ধাক্কা খাচ্ছেন মাননীয়া। তার অঙ্গুলি হেলনে চলা সংখ্যালঘু সম্প্রদায় লাগাতার মমতার বিরুদ্ধে মুখ খুলেছে। ওনার প্রতিশ্রুতি পূরণ করুক, নয়তো আমরা সেই 14 তলা নবান্নের 14 তলা থেকে আমরা ওনাকে রাস্তায় নামিয়ে ফেলবো, যেভাবে আজকে উনি আমাদেরকে রাস্তায় নেমেছেন। মুসলমানদের ক্ষতি করেছেন, বাংলাকে বাঁচাবার জন্য, মানুষের অধিকারের জন্য, সম্পদ বাঁচাবার জন্য একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। লোকসভা ইউসুফকে জেতানোর পিছনের কারিগর হুমায়ুনও এখন নতুন দল তৈরি করেছে। AJUPর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন হুমায়ুন এখন হাত মিলিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে এবং সেই জোট এবার বাংলায় ক্ষমতায় আসার লড়াইয়ে দৌড়াচ্ছে। मैं हमारे भाई से एक ही बात पे डिसएग्री करता हूं, वो ये है कि वो बोल रहे कि डिप्टी सीएम होगा। नहीं, हमारा सीएम बनाएंगे इंशाल्लाह। डिप्टी सीएम क्या है? डिप्टी सीएम कोई पावर नहीं है। डिप्टी सीएम इज द 6 फिंगर ऑन द हैंड। लड़ाई सीएम की होगी। বললাম তো মেজরিটি আসন বাসি বাজবে 4 মের জন্য ওয়েট করুন। মেজরিটি যা দরকার, সরকার গড়তে যা দরকার, ফুললি বাসি বেজে যাবে। শুধু মিম ও এজুব নয়, বাংলায় পালা বদলের লক্ষ্যে জোর কদমে লড়াই চালাচ্ছে বিজেপি শিবিরও। সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। पश्चिम बंगाल की संस्कृति ने पूरे देश को एक सूत्र में बांधा। आज उसी पश्चिम बंगाल में कहीं न कहीं ऐसी तत्व जीवित हो रहे हैं जो कहीं न कहीं हमारी संस्कृति को चोट करते हैं। सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद मां से मांगा है।
একদিকে বিরোধী শিবির আত্মবিশ্বাসী, প্রচারে গিয়ে পাচ্ছেন মানুষের ভালোবাসা, আশীর্বাদ, আর তৃণমূল তারা প্রচারে গিয়ে পড়ছে মানুষের ক্ষোভের মুখে। দীর্ঘ 15 বছর ধরে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার পর ভাতা তৈরি করেছেন, কিন্তু কর্মসংস্থানের কোনো দেখা নেই। এ বাংলার যুবরা আজ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক, কিন্তু বাংলার জনগণ এবার বলছে ভাতা নয়, চাকরি চাই, তোষণ নয়, অধিকার চাই। হক চাইতে শিখে গিয়েছে বাংলার জনতা। মমতার প্রাক্তন হওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বড় একা হয়ে পড়েছেন। সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, সংখ্যাগুরুরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। সংখ্যালঘুদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়, তারা বলছেন তারা ব্যবহৃত হয়েছেন, প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু কাজে লাভের লাভ কিচ্ছু পাননি। সংখ্যাগুরুরা বলছেন হিন্দু বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, এবং সংখ্যালঘুদের শুধুমাত্র তোষণ করে সংখ্যাগুরুদের ইগনোর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই আদিবাসী, এসসি, এসটি, রাজবংশী এবং মতুয়া সহ অন্যান্য সম্প্রদায় ছেড়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই যে চাকরি হারারা দিনের পর দিন রাস্তায় বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই সেই জুনিয়র ডাক্তাররা যারা রাস্তায় বসে আন্দোলন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই যে সেই সিনিয়র ডাক্তাররা যারা রাস্তায় নেমে বিচার চেয়েছিলেন কিন্তু বিচার পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ রাজ্যের কোনো সম্প্রদায়ের মানুষ যদি না থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতবেন কি করে? চলে আসি প্রথম ভাগে, আলোচনার প্রথম অংশে। আজকে ডিবেটে যাওয়ার আগে কয়েকটা বক্তব্য শোনাবো। রাজ্যের সংখ্যালঘুরা তারা বলছেন তাদের চিউইং গামের মতো ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দিয়েছেন, ভোটের জন্য ব্যবহার করেছেন। এমনকি ওপেনলি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গরু বলেছেন, দুধেল গাই বলেছেন। কোন সম্প্রদায়, কারা নিজেদের গরু বা কোনো জানোয়ারের সঙ্গে তুলনা করলে পছন্দ করবে বলুন তো ম্যাডাম মুখ্যমন্ত্রী? শুনুন আপনার বিরুদ্ধে সংখ্যালঘুরা কি বলছেন। সংখ্যালঘুদের উপরে সম্পূর্ণ বঞ্চনা, এবং এখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর বঞ্চনা বলে আমি মনে করছি। কারণ যে দপ্তরে স্বয়ং মুখ্যমন্ত্রী দেখাশোনা করে, সেই দপ্তরে কেন আজকে শিক্ষকের অভাবে এই পশ্চিমবঙ্গের 614টা মাদ্রাসা এইভাবে ধ্বংসের পথে? যে সংখ্যালঘুদের জন্য উনি তো অনেক কিছু করছেন, হ্যাঁ করছেন, খাতা দিচ্ছেন, বই দিচ্ছেন, শিক্ষক নেই, মানে শিক্ষকহীন মাদ্রাসাগুলো চলছে, শিক্ষকহীন ভাবে। মুসলমানদের ক্ষতি করেছেন। মুসলমান আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাকে বাঁচাবার জন্যে, মানুষের অধিকারের জন্যে, সম্পদ বাঁচাবার জন্যে একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। একটা ভোট দেবে না, কারণ মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করেছে, গাদ্দারি করেছে, ধোঁকাবাজি বেড়েছে। ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো মুসলিমদের, এই ভোট ব্যাংক সরে যাওয়ার ফলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, সেই জন্যই কিন্তু ওদের এত জ্বালা। উনি করেছে শুধু বড় বড় ভাষণবাজি মারিছে, বড় বড় শুধু ওই স্টেজের উপরে মুসলমানদের জন্য এই করে দিব ওই করে দিব, তাছাড়া কিছু করেনি। দাদা, মুসলমানের জন্য আজকে দেখা পশ্চিমবাংলার মধ্যে কোনো একটা বড় মাদ্রাসা করেছে, বড় একটা মুসলমানের জন্য একটা কলেজ ইউনিভার্সিটি করেছে, কিচ্ছু করেনি দাদা। শুধু আমাদেরকে ললিপপ ধরিয়ে রেখেছে পশ্চিমবাংলায় মুসলমানদের, তাছাড়া কিচ্ছু করেনি। যা করেছে উনি নিজের স্বার্থের জন্য করেছে, উনি ওনার তৃণমূলের নেতাদের জন্য করেছে। কিছুই যখন করেননি তখন তাকে ভোট দেবেন কেন সংখ্যালঘুরা? তাই জন্যই সংখ্যালঘুদের নতুন জোট, নতুন রাজনৈতিক দল অথবা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটের আগে। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। সংখ্যালঘু বিদ্রোহে কি গদি টলমল মমতা বন্দ্যোপাধ্যায়ের? এক প্রকার বিদ্রোহ বলা চলে না। দিনের পর দিন নিউ টাউনের রাস্তায় বসে থেকে প্রতিবাদ করেছেন মাদ্রাসার শিক্ষকরা। একদিনের জন্য যেতে পারেননি মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে সংখ্যালঘুদের মাসিহা বলেন। সেই মাসিহার দেখা যায়নি যখন সংখ্যালঘুরা রাস্তায় বসেছে।
শুধু তাদেরকে দুধেল গরু বললে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন করছে আজ কিশলয়ের অগ্নিবাণে। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অব্র সেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে সুদীপ্ত সরকার রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন তাপস ব্যানার্জি আইএসএফ রাজ্য কমিটির সহ সভাপতি, আমার সঙ্গে রয়েছেন কামাল হোসেন রয়েছেন প্রধান মুখপাত্র এজিইউপি, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার, দানিশ আজিজ আমার সঙ্গে থাকবেন, আইমিম নেতা আমার সঙ্গে স্বপন দাশগুপ্ত থাকবেন, রাসবিহারীর বিজেপি প্রার্থী। স্বপনদাকে পেলে আমি স্বপনদার কাছে যাব, তবে আমি শুরু করব আজকে সুদীপ্ত সরকারকে দিয়ে। সুদীপ্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কোনো সমর্থন নেই, জনসমর্থন হারিয়ে ফেলেছেন। তাই এই স্টেটমেন্টটা বলা কি ভুল হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে হারছেন আর সরকারটা পাল্টাচ্ছে? ওপেনিং রিমার্ক 30 সেকেন্ডস। না, তোমরা যদি এখানেই বসে বসে হার জিতের ফেসলা করে দাও তাহলে তো মানুষকে আর ইলেকশনে ভোট ব্যাংকে গিয়ে ভোট দেওয়ার দরকার পড়বে না, পোলিং বুথে যাওয়ারও দরকার পড়বে না। তাহলে এখানে বসে বসে সব কিছু ডিসিশন হয়ে যাবে, কে হেরেছে কে জিতেছে, আর মানুষ ঘরে বসে তোমাদের টিভি শুনে বুঝবে যে ইনি চিফ মিনিস্টার হচ্ছে। তাহলে মানুষের আর ভোটের প্রয়োজন নেই। ভোট আলাদা জিনিস, মানুষ ভোট যখন দেয় না তখন মানুষের সে বিবেচনার ওপর দাঁড়িয়ে, বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে মানুষ একটা ভোট দিতে যায়। তাই মানুষের তার স্বতন্ত্র যে ভোটাধিকার সেই ক্ষমতাটা তাদের কাছে রাখতে দাও। তোমরা এই ডিসিশনটা নিও না যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে কি জিতে গেছে। বেশ, আমি বাকিদের কাছে যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে আমরা ডিসিশন নিচ্ছি না স্যার। মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না থাকে তাহলে লজিক্যাল ইনফারেন্স দাঁড়ায় যে তিনি হেরে যাবেন। যার সঙ্গে মানুষ নেই তিনি ভোটে জিতবেন কি করে? এই প্রশ্নটার উত্তর আমি খুঁজছি। আমি যাব, আমার সঙ্গে রয়েছেন আমার ঠিক বাদিকে কামাল হোসেন, প্রধান মুখপাত্র এজিইউপি। আপনারা জোট ঘোষণা করেছেন, আসাদুদ্দিন ওয়েসি এসেছেন, প্রেস কনফারেন্স হয়েছে। আমি শুনছি তারা বলছেন মুখ্যমন্ত্রীও নাকি তাদের দল থেকেই হবে। এটা আকাশ কুসুম পরিকল্পনা বলে মনে হচ্ছে না? এমনকি তৃণমূলের সমর্থক বা আমাদের সঙ্গে যে আইনজীবী রয়েছেন তিনি তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতছেন। উত্তর 30 সেকেন্ড। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কি জিতবেন না সেটা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন, যে উনি নিজেই বুঝতে পারবেন। এই যে আপনি বলছিলেন না যে উনি এই মাদ্রাসার আন্দোলনে সেখানে কেন নেই, অথচ এই রেড রোডে ঈদের ময়দানে তিনি চলে গেলেন। তার কারণ ওখানে গেলেই তো কালো পতাকার গো ব্যাক স্লোগান দেবে। হ্যাঁ, যে কেন বঞ্চনার শিকার হয়েছে সংখ্যালঘুরা। আর ঈদে অনেক ময়দানে সেখানে অনেকেই ওই যে ইমাম ভাতা পাচ্ছেন, সেই ইমাম ভাতার জন্য তারা জানে কিছু তো পাচ্ছি, তাই হচ্ছে কি আসুক কোনো রকম গো ব্যাক কোনো স্লোগান আমরা দেবো না। আপনি বলছেন মানে আপনার দলের নেতারা বলছেন যে আপনাদের জোট থেকে মুখ্যমন্ত্রী হবে, এটা আকাশ কুসুম পরিকল্পনা বলে মনে হচ্ছে না স্যার? এটা কি এমনি একটা কথা বলে দিলাম হয়ে গেল, এমনটা কি হয় নাকি? দেখুন, যে বাস্তব কথা হলো যে যদি সংখ্যালঘুরার সমস্ত ভোট এক জায়গায় আসে, হ্যাঁ, তাহলে সংখ্যালঘুদের অন্ততপক্ষে 100 থেকে 110টা যে সংখ্যালঘু পপুলেটেড এলাকায় সেখানে তারা জিতে আসতে পারে, তখনই তারা দরদাম করতে পারে। পরিষ্কার কথা, আমরা এতগুলো এসছি তাহলে আমাদের উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দাও। তাহলে বিজেপি এখানে কি করছে? অব্র, আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, আসাদুদ্দিন ওয়েসি এসে বলছেন যে একজন মুসলমান মুখ্যমন্ত্রী হবে বাংলার এবং এই জোট থেকেই হবে। তাহলে বিজেপির তো এখানে পার্টিসিপেট করেই লাভ নেই, আপনারা বেরোচ্ছেন কেন প্রচারে? উত্তর 30 সেকেন্ড ওপেনিং। দেখুন, এখন যা পরিস্থিতি, এআইএমআইএম এর সঙ্গে জোট করেছেন কামাল হোসেন তার দল, তাই তো? তো আমি আপনাকে ডিরেক্ট প্রশ্ন করছি, আপনি কি সমর্থন করেন যে আকবরউদ্দিন ওয়েসি যখন বলেছিল যে 15 মিনিট যদি পাই পুলিশ থাকবে না তাহলে হিন্দুদেরকে বুঝিয়ে দেব, এটা কি আপনি সমর্থন করেন? আপনি কি সমর্থন করেন যে আসাদুদ্দিন ওয়েসি নিজে বলেছিল যে ভারত মাতা কি জয় বলবে না? আপনি কি এটা সমর্থন করেন? কারণ আপনি কিন্তু এদের জোট সঙ্গী হয়েছেন। আর আপনার দলের কথায় আসি, আপনার দলের মহান নেতা হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিলেন, এখনো তো সাসপেন্ডেড হয়েছেন, সাসপেনশন লেটারটা আমরা দেখিনি, সেটা আলাদা কথা, কিন্তু হুমায়ুন কবির যখন বলেছিলেন ওই 70-30-এর ভাগ 30% হিন্দু বলে যে কোনো সময় গলার নলি কেটে তাদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, আপনি কি সেই বক্তব্য সমর্থন করেন? আপনি কি সমর্থন করেন কামালদা? আপনি একজন সজ্জন ব্যক্তি, যে বাবরের নামে মসজিদ হবে, বাবর হাজার হাজার হিন্দুদেরকে মেরেছিল, বাবর হাজার হাজার হিন্দুদের উপর অত্যাচার করেছিল, আমি উত্তরটা নিয়ে নি প্রশ্নের। 10 সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি, টাইমার দিচ্ছি না, আপনি বলুন। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এইবারে হিন্দু যারা আছে তৃণমূলের বি টিম না, হ্যাঁ, তৃণমূলের বি টিম, আপনারা বি টিম নয়, সি টিম নয়, কোনো কিছু বিজেপি তাই বলছে। তৃণমূলের শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল আমাদের ঘোর বিরোধী, তৃণমূলকে আমরা পছন্দ করি না বলে তো আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি।
আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি। কামালদা হ্যাঁ, হুমায়ুন কবিরকে যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? তৃণমূল থেকে যে বহিষ্কার করা হয়েছে, দেখুন সাসপেন্ডও যে করা হয়েছে এমন কোনো ডকুমেন্ট না, আপনার না, কাছে না, আছে? কোনো কিছু নেই। তাহলে বলছেন কি করে আলাদা? শুনুন। আমরা কেন মানবো? না। আপনারা তো তৃণমূলের বি টিম। আচ্ছা, না, কোনোভাবেই তাপসদা না, বলেননি, সন্ময়দা বলেননি। আজকে ইলেকশনের পরে আপনারা তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হবেন না, কি গ্যারান্টি আছে? আমি একটু বলবো সাসপেন্ডের সঙ্গে জোটবদ্ধ হতে পারি। আচ্ছা, আমি আসবো সুদীপ্ত দা। তাপসদা হাত তুলছেন, তাপসদার কাছে যাই, এখনো বলেনি, প্রত্যেকের কাছে যাই, তারপর আমি সেকেন্ড রাউন্ডে আসছি সুদীপ্ত দা। তাপস বাবু, আমার প্রশ্ন হচ্ছে আইএসএফ এ জয়েন করেছেন এমন অনেক তৃণমূল নেতা, একসময় দাপুটে তৃণমূল নেতা টিকিটও পেয়ে গিয়েছেন। এদিকে আমার বাদিকে যিনি বসে আছেন তার দল এবং তার সঙ্গে গতকাল আসাদুদ্দিন ওয়েসি এলেন, প্রচুর মানুষ গেল এয়ারপোর্টের বাইরে, আমি দেখলাম প্রচুর মানুষ গিয়েছিলেন, সেখানে উন্মাদনা দেখলাম, প্রচুর মানুষ বলছেন যে বাঙ্গাল কা শের আয়া, এরকম স্লোগানও শোনা যাচ্ছে এয়ারপোর্টের বাইরে অদ্ভুতভাবে। আমার প্রশ্ন হচ্ছে, প্রত্যেক দল থেকেই মুখ্যমন্ত্রী হলে কি করে হতে পারে স্যার? আপনারা কি মনে করছেন? আপনারা কি কোথাও জোটে যাচ্ছেন কারণ, অর্থাৎ আপনারা আইএসএফ কি এএমআইএম এবং এজিপির সঙ্গে জোটে যাবে বা কোনোভাবে তাদের মেলবন্ধন তৈরি হবে, সংখ্যালঘুরা একসঙ্গে আসছে, কি পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে? দেখুন, আমরা আমাদের আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের জোট হচ্ছে বামেদের সাথে, আর কারোর সাথে কোনো জোট হচ্ছে না। এটা স্পষ্ট বার্তা এবং আপনারা দেখছেন। আমি নিজেও প্রার্থী হয়েছি, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী, অশোকনগর বিধানসভা কন্টেস্ট করতে চলেছি। কিন্তু আমাদের বক্তব্য, আমরা যে এজেন্ডা, মমতা ব্যানার্জি একটা সরকার যখন ক্ষমতায় আসে তার প্রথম দায়িত্ব থেকে যায় শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, এইগুলোকে, স্বাস্থ্য, সব কিছুকে ভালোভাবে রাখার। মমতা ব্যানার্জি সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার পিছনে কিন্তু আপনারা তো ভোটটা ভেঙে দিচ্ছেন। না, 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 সংখ্যালঘুদের কিছু ভোট ওনাদের কাছে যাবে, কিছু আপনাদের কাছে আসবে। মাইনরিটি বলতে কি মাইনরিটি? আপনি বলুন, রাজনীতিতে সংখ্যালঘু কাকে বলে? আমাদের রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি ধর্মাবলম্বী মুসলমান। আমি বলছি মুসলমান ভোট আপনারা ভাগ করছেন। আমরা রাজনীতিতে যেটা শিখেছি, পলিটিক্যাল সায়েন্সে আমরা এটা জানি, ইকোনমি গাইডেড বাই দ্য পলিটিক্স, পলিটিক্স গাইডেড বাই দ্য ইকোনমি। সরকারকে কন্ট্রোল করে কারা? সরকারকে কন্ট্রোল করে যারা, যে কর্পোরেট সেক্টর বা সাম্রাজ্যবাদী পুঁজি, তারা হচ্ছে সংখ্যালঘু, যারা সরকারটাকে নিয়ন্ত্রণ করে আমাদের ভারতবর্ষে। না, সেগুলো ফিলোসফিক্যাল কথা। না, ভোটটা তো দেবেন মানুষকে। আমার প্রশ্ন হচ্ছে, মুসলমান ভোট ভাগ হলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় নাগরিক, আগে ভারতীয় নাগরিক হিসাবে তার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার তাকে দিতে হবে। আপনারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে না স্যার, আমি প্রশ্ন করছি কারণ তারা সবচেয়ে বেশি আমি প্রশ্ন করছি, আর এটা মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকী কোথা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বা কোথায় প্রেস কনফারেন্স করলেন? ফুরফুরা শরীফ থেকে স্যার, তাই আমার বলতে বাধ্য হতে হচ্ছে। কেন্দ্রীয় অফিস, আচ্ছা, বুঝলাম। আমি প্রত্যেকের কাছে অব্র কালীঘাট, তাহলে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে করলেন, সেটা বলুন। আমি আইএসএফ এর প্রতিনিধি তাপসদাকে একটা প্রশ্ন করতে চাই। তাপসদা, আপনি নিজে সব ঘোষণা করলেন যে বামেরা আপনাদের জোট সঙ্গী, তাই তো? এবার কেরালাতে বাম সরকার রয়েছে, কেরালাতে দেবস্বম বলে একটা জিনিস রয়েছে এবং দেবস্বম মিনিস্ট্রি বলে একটা জিনিস রয়েছে। ওখানে 3000-এর ওপর হিন্দু মন্দির থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি লেভি করা হয়। কিন্তু আপনি যে সেকুলারিজমের কথা বলছেন, তাহলে তো সেমভাবে মসজিদ বা খ্রিস্টানদের যে ধর্মের জায়গা রয়েছে সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি নেওয়ার কথা ছিল, বামেরা সেটা নেয় না। আপনি কি এটা মানেন? যেহেতু আপনি বামেদের জোট সঙ্গী, আপনি কি এটা মানেন? আপনি কি মানেন যে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন, হিন্দুদের মন্দিরদের থেকে এইভাবে টাকা তোলা হবে? আপনি কি সমর্থন করেন? আমার প্রশ্নের উত্তর দিন। সেকুলারিজম দেখিয়ে ভোট টানা যাবে না এমনটা তিনি বলছেন। আমি আসি, আপনার উত্তরটা নিচ্ছি। সন্ময়দা এখন ওপেনিং রিমার্ক দেননি, প্রত্যেকের কাছে সেকেন্ড রাউন্ড আসি। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফেরাচ্ছে বুঝলাম, সংখ্যালঘুরা মুখ ফেরালে পরেও আমার এখানে বসে রয়েছেন এবং দানিশ আসবেন এরপরে, এখানে কামালদা রয়েছেন এবং তাপসবাবু রয়েছেন, প্রত্যেকে বলছেন আমরা সংখ্যালঘুদের মেজরিটি ভোট পাবো, আমাদের দল থেকে মুখ্যমন্ত্রী করবো, আমরা একটা এমন জায়গায় থাকবো যারা ডিসাইসিভ হবে। আপনারা ডিসাইসিভ হবেন বলছেন তো? ডিসাইসিভ জায়গায় আসবেন তো? আপনাদের কোনো ডিসাইসিভ পজিশন হবে না? আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু ভোটটা তো প্রথমে আমি ভাগ হতে দেখছি। সন্ময়দা, 30 সেকেন্ডস ওপেনিং রিমার্ক। না, কিশোর, আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ক্ষতি করেছেন সংখ্যালঘুদের। 70%, 30%-এর হুমায়ুন কবির তৃণমূলে থাকতে বলেছেন, তিনি সাসপেন্ডেড তখন হননি, আজও হননি। বাবরি মসজিদ সারা ভারতবর্ষ হচ্ছে না, পশ্চিমবঙ্গে হচ্ছে আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আলটিমেটলি কার ক্ষতি উনি করছেন। দুধের গাই শব্দটা মাইনরিটিদের সম্বন্ধে বলা হয়েছে, আবুল বাসাদের মতো সাহিত্যিকরা তার প্রতিবাদ করেনি। ওবিসি সংরক্ষণের ব্যাপারে সব থেকে বেশি সংখ্যালঘুদের ক্ষতি করেছেন। ইমাম ভাতা 2013-তে দিয়ে 2018 পর পুরোহিত ভাতা করে
হিন্দু মুসলমানের বিভেদ বাড়িয়েছেন মমতা। ওয়াকফ নিয়ে সব থেকে বড় জালিয়াতিটা এই পশ্চিমবঙ্গে করে সংখ্যালঘুদের ক্ষতি করেছেন। আমি বলছি ঈদের নামাজে গিয়ে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলাতে আলটিমেট হিন্দুদের সঙ্গে মুসলমানদের দূরত্ব বাড়িয়েছেন মমতা। মাদ্রাসা 2012 সালে প্রাপ্ত বসুকে শিক্ষামন্ত্রীকে দিয়ে বলিয়েছিলেন যে 10,000 মাদ্রাসা তৈরি করবেন, আজকে 1,000 মাদ্রাসাও তৈরি করেননি, ক্ষতি করেছেন মুসলমানদের। আজকে মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় বসে নিউ টাউনে তাদের কাছে যাচ্ছেন না, ঈদের নামাজে যাচ্ছেন। কার ক্ষতি করছেন? শিক্ষিত মুসলমান কনসাস যে ছেলেমেয়েগুলো বড় হচ্ছে তাদের মধ্যে চেষ্টা করা যেত না তাদের পাশে দাঁড়ানো? আজকে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে কজন মাইনরিটি কত পার্সেন্টের জায়গা দিয়েছেন? আজকে সিদ্ধার্থ বাবুর আমলে 2072 থেকে 77 সংখ্যাটা ছিল 7.6%, আজকে 1%-এর নিচে নেমে এসছে। স্কুলে মাদ্রাসা লাইব্রেরি গুলো ফাঁকা, গ্রুপ ডি স্টাফ সেখানে মাদ্রাসা কি অবস্থা মাইনরিটিদের। আমি বলছি প্যারা টিচার কত অসংখ্য মাইনরিটি আছে, সিভিক ভলেন্টিয়ার, আমি আর 10 সেকেন্ড নেবো, সিভিক ভলেন্টিয়ার কত মাইনরিটি আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, এনএসকিউএফ, আইসিটি, স্যাট টিচার, প্রত্যেকটা ক্ষেত্রে মাইনরিটিরা আছে। তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ওর কনসেপ্টে ঢুকছেন যে মাইনরিটিরা হচ্ছে ভোটার, দিনের শেষে ওরা দুধের গাই, ওদের ব্যবহার করবো। এইবার প্রশ্নটা হচ্ছে তারা ব্যবহৃত হবেন কিনা এই নির্বাচনে, তারা সিদ্ধান্ত নিন, তারাই সিদ্ধান্ত নেবেন তারা ব্যবহৃত হবেন কিনা, অথবা মিথ্যে প্রতিশ্রুতি। হ্যাঁ বলুন। মমতা ব্যানার্জি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের সমাজ বিরোধী বানানোর চেষ্টাটা করে গেছেন প্রতিনিয়ত। সেখান থেকে তাদেরকে পুনরুদ্ধার করবার জন্য কিন্তু আরো দলের জন্ম হয়েছে যারা সেটা চেষ্টা করছে। সুতরাং মমতা ব্যানার্জি এটা ঘটনা যেটা সন্ময়দা বলেছেন যে ধর্মীয়ভাবে একটা সমাজকে কিভাবে শেষ করে দিতে হয়, এবং আমি সুদীপ্তদার কাছে উত্তর দেব। তার আগে আমি কয়েকটা বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন নাকি সেগুলো পালন করেছেন? আগে প্রতিশ্রুতিগুলো শুনি, তারপর আসি ডিবেটে প্রত্যেকের কাছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মাছ খেলে বলে মাছ খাবে না, মাংস খাওয়া যাবে না, क्या ड्रेस पहनेगा, इसका बात होता है আপন আপন কা। কিন্তু ওরা যদি আসবে না, তাই আগের থেকে মনে রাখুন, ফাঁসবেন না। মাছ বন্ধ, মাংস বন্ধ, কথা বলা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কন্যাশ্রী বন্ধ, শিক্ষাশ্রী বন্ধ, কৃষক ভাতা বন্ধ, সব বন্ধ। কারণ ওরা রাজনৈতিক অন্ধ। বিজেপি রাজ্যগুলোতে বলছে মাছ খাবে না, মাংস খেতে গেলেই পেটাচ্ছে। আচ্ছা কে কি খাবে এটা তো তোর নিজের ব্যাপার। এরপর কবে বলে দেবে মেয়েরা শাড়ি পরবে না। আরে যার যা ইচ্ছে সেটাই পড়বে। আমি কি খাবো, আমি কি পড়বো, বাংলা ভাষায় কথা বললেই পেটাচ্ছে। ওরা তো অ্যান্টি বেঙ্গল, আমরা সব ধর্ম ভাষা সম্প্রদায়কে নিয়ে চলি। চাय बागान का सब प्रोग्राम बंद कर देगा, चुनाव का टाइम में 8,000 एक दफे देगा, तो आपको फ्री रेशन कौन देगा, लक्ष्मी भंडार कौन देगा, शिक्षा कौन देगा। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা কোট আনকোট মিথ্যাচার শোনালাম। কেন মিথ্যাচার বলছি? কারণ আমি কারুর মুখে শুনিনি সে বলেছে যে এই রাজ্যে ক্ষমতা এলে পরে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, মেয়েদের শাড়ি পরা বন্ধ হয়ে যাবে। অদ্ভুতভাবে কে এই মিথ্যে কেন বলছেন, আমি এই প্রশ্ন নিয়ে স্বপন দাশগুপ্ত আমার সঙ্গে রয়েছেন, রাসবিহারীর বিজেপি প্রার্থী। স্বপনদা, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘুরা জোট গঠন করছেন, সংখ্যালঘুদের আলাদা আলাদা দল তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এজিইউপি হোক অথবা মিম এসে গতকাল আসাদুদ্দিন ওয়েসি এসে ঘোষণা করলেন জোট হয়েছে, এখানে আইএসএফ এর প্রতিনিধি বসে রয়েছেন আমার সঙ্গে। বেশ বেশ সেকুলার দল, তাই তো? আচ্ছা বেশ বুঝলাম। আইএসএফ এর, আচ্ছা বেশ বুঝলাম স্যার, আপনি সংখ্যালঘুদের দল নয়। ওকে, আমি আসছি। হাসছেন কেন কামালদা? আমি যাচ্ছি, আমি সরাসরি স্বপনদার কাছে যাব। স্বপনদা, আপনার মনে হয় সংখ্যালঘুদের ভোট যদি সরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তাহলে এটা তার বড় একটা ধাক্কা হবে, হারের একটা কারণ হবে? দেখুন, সংখ্যালঘুরা, আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখি, তাকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হিসেবে দেখি না। কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে ধরনের রাজনীতি চালু করেছে, সেখানে কে দুধ দেয়, কে দুধ খাবে, এই ধরনের সব, কোন সম্প্রদায় আরেকজনকে হুমকি দিলে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এই ধরনের রাজনীতি এখন প্র্যাকটিস করছেন উনি।
তো এর একটা প্রতিক্রিয়া তো কিছুভাবে হবেই। আর আমি মনে করি যে সংখ্যালঘুরা যে দৈনন্দিন সমস্যা মানুষের কাছে এসছে তার মধ্যে থেকে তো তারা নিষ্কৃতি পাচ্ছে না। তাই দুর্নীতি বা পশ্চিমবঙ্গের অবনতি সেগুলোর মধ্যে তো সংখ্যালঘুরাও তো সাফার করছে। তো তা এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, তো এতে আমাদের আশ্চর্য হওয়ার কি আছে? সেটা যদি আইএসএফ হয় কি হুমায়ুন হয় বা অন্য কিছু হয় সেটা দেখতে হবে, আমরা ওর মধ্যে নেই। স্বপনদা, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তার আগে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, বর্ষীয়ান সাংবাদিক, রাজনৈতিক নেতা, এবং আপনি আপনার যে ইনসাইট আছে আমাদের সেটা নেই বলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যাচার করছেন, বারবার এই একই মিথ্যাটা রিপিট করছেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবে, কারণ বিজেপির কোনো রাজ্যে এমনটা আমি দেখিনি। এবং তিনি বারবার বলছেন যে বিজেপি এলে মেয়েদের শাড়ি পরা বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, ওই বন্ধ হয়ে যাবে। এটা তো জনমানুষের প্রভাব ফেলে, মৌখিকভাবে ছড়িয়ে পড়ে, ভোটের তো এফেক্ট পড়ে। স্বপনদা, দেখুন, অবান্তর রাজনীতি করার মধ্যে এখন উনি ওস্তাদ হয়ে গেছেন। যখন রিয়েল আজকে নির্বাচনটা হচ্ছে, 15 বছরের তৃণমূল কংগ্রেস রাজত্বে তারা কি কি করেছেন তাদের রিপোর্ট কার্ড নিয়ে, তখন উনি আরম্ভ করেছেন কে মাছ খাবে, কে মাংস খাবে, কে শাড়ি পরবে, এই নিয়ে একদম ভিত্তিহীন, কাল্পনিক, ওনার কবিতার মতো এতই ইভোকেটিভ জিনিস তিনি করছেন। এখন যদি আমরা বলি যে এখন এই নির্বাচনটা হবে ওনার কবিতা নিয়ে, তো এখন এটা একটা অবান্তর কথা হবে না? তো উনি সেই ধরনের অবান্তর কথাই বলছেন। নির্বাচন একটা সিরিয়াস বিজনেস, এটাকে এরকম ভাবে ছ্যাবলামি করলে তো হয় না। আরে এই শাড়ি পরবে না, কে বলেছে শাড়ি পরবে না? কে বলেছে মাংস খাবে না? কে বলেছে মাছ খাবে না? এমন তো না যে মাছ খাওয়াটা কম্পালসারি হয়ে যাবে বা মাংস খাওয়াটা কম্পালসারি বা শাড়ি পরাটাও কম্পালসারি, কিছুই না। এই ধরনের এটা কোনো ব্যাপারই না। বাজে জিনিস নিয়ে নির্বাচনটাকে ডিরেল করার একটা প্রচেষ্টা ওনার। এটাতে আমি কি বলবো আসল কথা। ঠিক স্যার, আপনি প্রচার করছেন, আমার শেষ প্রশ্ন, রাজনীতি করছেন, ওনার একটু সিরিয়াসনেস আসা উচিত ওনার মধ্যে। হ্যাঁ স্যার, আপনি প্রচার করছেন এবং বহু মানুষের সমর্থন পাচ্ছেন এবং প্রচারের মধ্যে আপনি রয়েছেন, তার মধ্যেও জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই স্যার। উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেছেন, সেখানে তিনি উস্কানি দিচ্ছেন যে মা বোনেরা এগিয়ে যাবেন, বাহিনী দেখলে পরে বা প্রয়োজন হলে ছেলেরা পিছনে থাকবেন, এবং আমায় তো আর বলতে হবে না, আপনারা ভালোই জানেন কি করতে হবে। মা বোনেদের এগিয়ে দিয়ে, উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে এটা তো একটা অশান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। রাজ্যে শান্তিপূর্ণ ভোট হোক চান না মমতা বন্দ্যোপাধ্যায়? না, উনি চান না। উনি চান যে কোনোভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের মধ্যে একটা গৃহযুদ্ধ হয়ে যায়। উনি চান যে ভারতবর্ষতে আছি আমরা, সেটা ভুলে গিয়ে আমরা একটা স্বাধীন পশ্চিমবঙ্গ, কেউ কেউ বলে স্বাধীন আরেকটা বৃহত্তর বাংলাদেশ তৈরি করার ওনার পরিকল্পনা। তো এইগুলো নিয়ে উনি আগেও করেছেন, মানুষকে উস্কানি দেওয়ার। আমি যেটা বলছি যে আসল ইস্যুটা হচ্ছে উনি লড়ুন না ইলেকশনটা। 15 বছরে উনি কি করেছেন সেটা নিয়ে ইলেকশন লড়ুন। তা নাই যে তিনি মাছ মাংস, কে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়বে, ওনারা মুক্তি বাহিনী তৈরি করবেন, এইসব নিয়ে করছেন। দেখুন, একজনের একটা এক্সপায়ারি ডেট থাকে সব জিনিসেরই, ওনারও একটা এক্সপায়ারি ডেট আছে, সেটা পেরিয়ে গেছে। এই মে 4 তারিখের পরে আমরা একটা নতুন জিনিস পেয়ে যাব। বেশ, অনেক ধন্যবাদ স্বপন বাবু। আমি কাউন্টারগুলো নিয়ে, আমি দ্বিতীয় অগ্নিবাণে যাওয়ার আগে আমি সুদীপ্ত বাবুর কাছে কাউন্টার নেব। এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই উস্কানি দিচ্ছেন, তাই জন্য মিথ্যে কথা বলছেন, এবং সংখ্যালঘুরা সহ সংখ্যাগুরুরা আপনাদের বিরুদ্ধে। বলুন স্যার। রাজনীতিক গরমাগরমিতে অনেক কথা হয়, প্রধানমন্ত্রী অনেক কিছু বলে গেছেন, সেই নিয়ে এখানে আর আমি ডিবেটে যাচ্ছি না। অনেক আনকনস্টিটিউশনাল কথা বিজেপির মঞ্চ থেকে বলে গেছেন চুনকে, সেটা সবাই শুনেছে, এটা রেকর্ডেড আছে। যাই হোক, প্রধানমন্ত্রীর থেকে এটা আশা করতে খুব খারাপ লাগে, যখন ওনার যে স্ট্রাকচার সেটা বলা উচিত না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যেটা বলছি যে এই যে সেকুলারিজম এইসব নিয়ে আলোচনা হচ্ছে, যারা
ব্যক্তি কোনো পার্টিকুলার ধর্মকে টার্গেট করে পলিটিক্স করছে, এটা কিন্তু টোটালি আনকনস্টিটিউশনাল। কারণ যতই 1977 সালে সেকুলারিজমটা অ্যাড করা হোক কনস্টিটিউশনে, কিন্তু আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এই আর্টিকেল 25 থেকে 28 স্পিরিট অফ সেকুলারিজমটা কনস্টিটিউশনের ভেতরে ইটসেলফ আছে। বুঝলাম। আর যখন কনস্টিটিউশন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেন যে একটা সম্প্রদায় চাইলে 2 মিনিটে সবাইকে শেষ করে দিতে পারবে, বরবাদ করে দিতে পারবে? এটা কি স্পিরিট অফ সেকুলারিজমের মধ্যে পড়ছে? এখানে কথাটা হচ্ছে, আপনাকে আমি পরিষ্কার বলছি, এরম অনেক কিছু বলা হয়েছে যে তাকে বেগম, তারপর তাকে বিভিন্ন মানে যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের মানে মেয়েদের বলে, তাকে ইঙ্গিত করে তারা বলেছে। এটা আনকনস্টিটিউশনাল। একটা রাজনৈতিক মঞ্চ থেকে আপনি একটা আচ্ছা, আমার প্রশ্ন এবার তৃণমূল প্রতিনিধির কাছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন হিন্দু ধর্ম একটা নোংরা ধর্ম, সেটা কি উনি সমর্থন করেন? আমার ওনার কাছে প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে হিন্দু কমিউনিটির 12টা বাজিয়ে দেবে অন্য একটা কমিউনিটি, সেটা কি উনি সমর্থন করেন? আমার ওনার কাছে আরও প্রশ্ন থাকলো, যখন ফিরহাদ হাকিম বলেন যে হিন্দু জন্ম হচ্ছে দুর্ভাগার জন্ম, উনি কি ওটা সমর্থন করেন? যখন ফিরহাদ হাকিম বলেন যে 50% লোক, 50% বাংলার লোক তারা উর্দুতে কথা বলবে, উনি কি সেটা সমর্থন করেন? যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন পুরো সাউথ কলকাতা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, মানে আমাদের পরম পূজনীয় কালীঘাট মন্দির সেটাও নাকি ওয়াকফ প্রপার্টি, কারণ কলকাতা পুরোটা ওয়াকফ প্রপার্টি, এই ধরনের বক্তব্যগুলো কি তৃণমূল প্রতিনিধি সমর্থন করেন? আর এগুলো কোথাকার সেকুলার বক্তব্য? এই ধরনের বক্তব্য একবার নয়, বারংবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তত টপ লেভেলের লিডারশিপ থেকে এসছে, এবং এটা থেকেই প্রমাণিত যে তারা হিন্দু বিদ্বেষী, তারা হিন্দু বিরোধী, তারা হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখে। দ্বিতীয় অগ্নিবাণ নিতে হবে। আমি আজকে দ্বিতীয় প্রশ্ন করছি, হিন্দু বিরোধিতার কথা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী এমনটা অভিযোগ করছেন বিজেপির মুখপাত্র, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিজেপির তরফ থেকে এই অভিযোগ এসেছে এবং হিন্দু সম্প্রদায়ের বহু সংগঠনের থেকে এই অভিযোগ এসেছে। আমি দ্বিতীয় প্রশ্ন নিচ্ছি, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি প্রশ্ন করছি, হিন্দু, মুসলিম, রাজবংশী, আদিবাসী, এসসি এসটি সম্প্রদায় নির্বিশেষে আসলে সবাই কি মুখ ফিরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে? মুখ ফেরাচ্ছে জনতা। 26-এ কি বিরোধী নেত্রী হচ্ছেন মমতা? ফিরবো আলোচনায়। আমার সঙ্গে যোগ দিয়েছেন দানিশ আজিজ। আমি প্রথমে দানিশের কাছে যাব, তারপরে আমি আসছি কামাল দাস, সন্ময়দা এবং তাপস বাবুর কাছে। দানিশ, প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতা আমি শুনলাম বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি আপনারাই চুজ করবেন, মুখ্যমন্ত্রী আপনাদের দল থেকেই হবে। এত আকাশ কুসুম পরিকল্পনা যে আপনারা করছেন, তৃণমূলের প্রতিনিধিত্ব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতে ক্ষমতায় আসছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন, উত্তর দিন। আমার নেতা খারাপ কি বলেছেন? যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে উঠে একটা মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে কেন আজকে মাইনরিটিস বাড়ির ছেলে একটা মুখ্যমন্ত্রী হবে না? নিশ্চয়ই উনি ঠিকই বলেছেন। এবার লড়াইটা আমরা ডেপুটি সিএমের করছি না, এবার লড়াইটা আমাদের সিএমের আছে, এবার লড়াই আমাদের মূল হকের আছে, এবার লড়াই আমরা সিএমের করছি। আর আগামী দিন দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দেশের প্রধানমন্ত্রী গো হারা হারে মিম এবং যে নতুন জোট হয়েছে আমাদের জেইউপির সাথে মিলে আগামী দিন একটা ভালো রেজাল্ট বাংলাতে দিতে চলেছে, যেটা ফলাফল বাংলার জনগণের সমর্থনে হবে। আমি আপনার জোট সঙ্গী পাশে বসে রয়েছেন কামাল হোসেন বাবু, মানে আমার না বিশ্বাস হচ্ছে না। আমি এবার যখন এমআইএম নেতা চলেই এসেছেন, আমি যে প্রথমে প্রশ্নটা করেছিলাম আমি আবার রিপিট করছি। না, আসাদুদ্দিন ওয়েসি বলেছে ভারত মাতা কি জয় সে উচ্চারণ করবে না। আকবরউদ্দিন ওয়েসি বলেছে যদি পুলিশ সরে যায় 15 মিনিটে হিন্দুদেরকে সে দেখিয়ে দেবে তারা কতটা স্ট্রং। আরে বিজেপি শেখাবে কি? বিজেপি শেখাবে কি? এগুলোকে বিজেপি শেখাবে কি? বিজেপি শেখাবে আমি কামাল দাকে এগুলো তো চরম আচ্ছা বুঝলাম। আমরা থেকে শিখতে চাই। আরে শিখতে হবে না, শিখতে হবে না, এগুলোকে সমর্থন করেন কেন? এই দেশের কিছু শিখতে। আচ্ছা, আপনার জোট সঙ্গে হাত তুলছেন স্যার। আসি দানিশ, আসি আপনার জোট সঙ্গে হাত তুলছেন। হ্যাঁ, উত্তর। কোনোভাবেই ভারতবর্ষের মধ্যে যে অসাম্প্রদায়িক কথাবার্তা, সাম্প্রদায়িক এটা মাথাচাড়া দিক আমরা কেউ চাই না। কোনো এটা কিন্তু আইরনিক্যাল আপনি বলছেন, প্রধান মুখপাত্র এই জিইউপির এই কথাটা বলছেন। একেবারেই চাই না। আপনার নেতা বিভিন্ন সময় যা কথা বলেছেন স্যার, হুমায়ুন কবির, এই কথাটা আইরনিক্যাল। আচ্ছা, আমি বলছি যে উনি
প্রেসের মাধ্যমে পরিষ্কার করে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমি ছিলাম, যে আমাকে এটা বলিয়েছেন, আমাকে এটা বলতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিয়ে বলিয়েছিলেন। আমি আসি, ওনাকে শেষ করতে দিন। আচ্ছা আপনি করবেন স্যার, ওনাকে শেষ করতে দিন। সেটা উনি বলেছেন তো সব প্রেসের সামনে, যে আমাকে উনি বলিয়েছিলেন। কেন তার কাউন্টার মুখ্যমন্ত্রী দিলেন না? কেন তার কাউন্টার মুখ্যমন্ত্রী দিলেন? তার মানে বলিয়েছিলেন সত্যি? বলতে পারছেন স্যার আপনারা সেকুলারিজমে বিশ্বাসী না আপনারা মুসলমান ভোট চান? আমি এই প্রশ্নটা করতে চাই, আমি দুজনকে করতে চাই, এক এক করে করতে চাই। আমরা এসসি এসটি ওবিসি লড়াই নিয়ে লড়ছি, হিন্দুদের লড়াই, সেই জন্য এই ধরনের ডায়লগ দিয়েছে আকবরউদ্দিন ওয়েসি, সেই জন্য এই ধরনের ডায়লগ দিয়েছে আকবরউদ্দিন ওয়েসি। কথাগুলোতেই রাখবে তৃণমূল রাখবে, আচ্ছা না তৃণমূল কথাগুলো বলতে ভাই, তৃণমূলের দালালকে এসসি কমিটি নিয়ে কথা বলছো, আগামী দিন আর আইএসএ হিন্দু বিরোধী বক্তব্য, দেশ বিরোধী বক্তব্য একের পর এক। হ্যাঁ বাংলাদেশের জনগণ কি দেখবে? এই ধরনের বক্তব্য শুনবে? আসাদুদ্দিন ওয়েসি এক এক করে বেশ। আমি তাপস বাবুর কাছে আসি, আমি তাপস বাবুর কাছে বুঝলাম। আচ্ছা মিম জিতবে, আমি তাপস বাবুর উত্তরটা নিই। তৃণমূল কংগ্রেস মুছে যাবে তাই তো? আচ্ছা বেশ বুঝলাম, আমি আসি, আমি দুজনেরই উত্তর নেবো এটা। তবে আমি তাপস বাবুর কাছে আসি। স্পষ্ট বক্তব্য, আমরা রাজনীতির তাপস সন্ময়দার কাছে যাচ্ছি। আমরা রাজনীতির ময়দানে ধর্মীয় চর্চা করতে রাজি না, ধর্ম ধারণ করা, যে যার ধর্ম তার ব্যক্তিগত, আমাদের স্বাধীন সংবিধানের রাইট দেয়া। ঠিক এখান থেকে আমি সন্ময়দার কাছে যাব। প্রশ্নটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গকে এই 11 সাল থেকে মমতা ব্যানার্জি সব দিক দিয়ে পিছিয়ে ফেলেছে। সমস্ত ধর্মীয় সম্প্রদায় বলুন, প্রান্তিক মানুষ বলুন, সবাই পিছিয়ে গেছে। টাটা কারখানা চলে গেছে, ইনফোসিস চলে গেছে। এখানে শিল্প চাই, কৃষকের হাতে পয়সা চাই, প্রান্তিক মানুষের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট চাই। প্রান্তিক মানুষ যে কোনো ধর্মের হতে পারে, আসলে প্রান্তিক মানুষরাই ভোটে জেতায়, সমস্ত সরকার প্রতিষ্ঠা করে। সোশ্যাল একটা এলিট সেকশন না কিন্তু কখনো ভোটে জিতিয়ে সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করবেন কে? যারা রিপ্লেস করতে পারবেন তাদের থেকে আপনারা ভোট পাচ্ছেন কেন? যারা ডিপ্রেসড তাদেরকে ইউটিলাইজ করেছে মমতা ব্যানার্জি এতদিন, সমাজ বিরোধী বানিয়েছে, কিন্তু তাদের হাতে কাজ তুলে দেয়নি, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এবার আপনি তাকে ছোট প্রশ্ন আছে, আমি যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির পক্ষে যা সমর্থন আছে, তারা যদি আরো অ্যাডিশনাল সমর্থন পায় তারা সরকার করতে পারে। আপনারা তাদের থেকে ভোট কেটে নিয়ে তাদেরকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটটা আরো এনশিওর করছেন না যে উনি পান যাতে? আপনি আমার মুখে চাপিয়ে দিলে তো হবে না। ভোটার কারো, আমি জিজ্ঞেস করছি, কোন ভোটার কারো ভোট পাচ্ছেন? বাংলা বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা অনেক দিনের ডায়লগ। আর একটা শুনুন, কোন স্টেট বা কোন যদি একটা দেশ কোন ধর্মকে, বিশেষ কোন ধর্মকে পেট্রোনাইজ করে, আজকে ব্রহ্মাস্ত্র নিচ্ছি, আমি ব্রহ্মাস্ত্র নিয়ে সন্ময়দার কাছে যাব। তৃণমূলের হাতে আইএসএফ কর্মী বানানো ছিল তো ভারতীয় সংবিধান। আজকে ব্রহ্মাস্ত্র আপনাদের স্থানে, আমি আসি অব্র। আজকে ব্রহ্মাস্ত্র কিশোর অগ্নিবাণের আপনাদের স্ক্রিনে সন্ময়দার কাছে যাব, প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে যাব। উস্কানি, হিংসার ভরে বাজিমাত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, কেন এই প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সন্ময়দা আজকে বলেছেন মহিলারা এগিয়ে যাবেন, পুরুষরা পিছনে থাকবেন এবং বুঝে নেবেন কি করতে হয়। আমি আর আলাদা করে বলছি না, প্রত্যেকের কাছে যাচ্ছি। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, হেরে যাবেন বুঝতে পেরে এবার উস্কানির পথ ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব? কিশোর একটা কথা বলি, উস্কানি নয়, পরিষ্কার ভাবে উনি মাইনরিটি ভোটের অঙ্কে খেলাটা খেলেন। 2013 সালে 45,000 ইমাম মুয়াজ্জিম সবার জন্য যে ভাতাটা অ্যানাউন্স করেছিলেন 2,500 টাকা, তার 5 বছর 5.5 বছর বাদে তাকে পুরোহিত ভাতা অ্যানাউন্স করতে হলো। রাজ্যে পুরোহিত কত? 8.5 লক্ষ। অ্যানাউন্স করলেন কত? 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে। এইখানেই তো বিভেদের রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করেছে। বিজেপির এজেন্ডা আছে, হিন্দুত্বের এজেন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না পরিষ্কার, আমার মুসলিমদের জন্য এজেন্ডা রয়েছে, করে মুসলিমদের উন্নয়নটা করুন। আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়িতে এতে উত্তরবঙ্গে কথা বলছেন। 24 একর জমিতে মহাকাল মন্দিরটা করার প্রয়োজন হচ্ছে সরকারি টাকায়। কেন? তার কারণ হি হ্যাজ বিন আইডেন্টিফাইড যে তিনি একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য রাজনীতিটা করেন। যে জমির দাম 700 কোটি টাকা, যেখানে সরকারের ওখানে লজিস্টিক হাব কিংবা সরকারের আইটি সেক্টরে হাব, শিল্পটার বদলে উনি মন্দির করছেন, কার টেন্ডার ফিল আপ করছেন, এটাও স্পষ্ট করুন। করছেন কেন? কারণ হি হ্যাজ বিন আইডেন্টিফাইড তিনি পার্টিকুলার কমিউনিটির তোষণ তুষ্টিকরণের জন্য রাজনীতি করেন। আজকে হুমায়ুন কবির একটা কথা বলেছেন, ভুল বলেননি, আমি এটা বলে শেষ করবো। হুমায়ুন বলছেন সরকারি টাকায় মহাকাল মন্দির হচ্ছে, তো আমি বাবরি মসজিদ করছি, অসুবিধাটা কোথায়?
উত্তর নেই। বাবরি মসজিদের গোড়াপত্তন হুমায়ুন যখন তৃণমূলের বিধায়ক হিসেবে 2024 সালের 12 এপ্রিল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেছেন। উত্তর নেই সন্ময়দা, উত্তর নেই, সময় কম আছে। সুদীপ্ত বাবু উত্তরগুলো দিন, 30 সেকেন্ডস কাউন্টার গুলো। আমি উত্তরের ব্যাপার না, এখানে দেখুন আমি আইনজীবী হিসেবে আসি, তৃণমূলের প্রতিনিধিটা হচ্ছে না, আপনি তো সমর্থন করেন, তৃণমূলের সমর্থন করতে পারি, কিন্তু আমি তৃণমূলের প্রতিনিধি হিসেবে তৃণমূলের বক্তব্য দিতে পারবো না। সরকারই যখন কোনো পরিকল্পনা নেয় তখন সরকার তার ক্যাবিনেট বা তাদের একটা ক্যাবিনেটের কাছে জবাবদেহি হয়, সেই ক্যাবিনেট বা অ্যাসেম্বলির কাছে জবাবদেহি হয়। এই বিচার ভাবনাটা বা এই আলোচনাটা আমার মনে হয় এটা অ্যাসেম্বলির জন্য রাখা উচিত, যেখানে সব দলের সমর্থনের লোকেরা যাবে এবং মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন সেখানেই তুলতে পারে যে সরকারি পয়সায় কিভাবে সরকারি প্রকল্পগুলো কিভাবে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে 10,000 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছেন, স্কলারশিপ, ট্যাব, সাইকেল এগুলো দিয়েছেন। এনআইএর বক্তব্য হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি করার কারখানা হয়ে গেছে ওগুলো। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে আইএসএফ, জেইউপি, এমআইএম এরা প্রশ্ন তোলে না, আপনি আপনার সময় বলবেন, ভাট বকবেন। মাইনরিটি ডেভেলপমেন্ট বাজেট যেটা প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল বাজেটের সময় এই তৃণমূল সরকার আনে, তার কত পার্সেন্ট খরচা করে, টাকাটা যায় কোথায়, এই নিয়ে একবারও তো এরা প্রশ্ন করে না। এই খারিজি মাদ্রাসা 10,000 বলেননি উনি, মানুষের উন্নয়নের কথা বলুন। খারিজি মাদ্রাসা প্রচুর আছে, সরকার স্বীকৃত। আপনি কি সমর্থন করেন খারিজি মাদ্রাসা? খারিজি মাদ্রাসা বলেননি আপনি আপনার কথা। এবং এই যে আজকে যে সংখ্যালঘুরা কেন তারা উত্তেজিত হয়েছে এত, আগে তো ছিল না, কারণ তারা 5টা বিভিন্ন কারণে সংখ্যালঘুদের বঞ্চনা স্বীকার করিয়েছে, তাদের দিয়ে দাসত্ব করিয়ে নিজে রাজত্ব করছেন মুখ্যমন্ত্রী। সেই জন্যেই আজকের সমস্ত পশ্চিমবঙ্গের মুসলমানরা তারা এক হয়েছে, এক হতে চাচ্ছে, এক প্ল্যাটফর্মে আসছে, হিন্দু বিদ্বেষের জন্য নয়। তারা চাচ্ছে মমতা ব্যানার্জিকে ওখান থেকে নামিয়ে আনার জন্য, অন্য কোনো নয়। আমাদের মধ্যে হিন্দু বিদ্বেষ একেবারে নেই। মমতা ব্যানার্জিকে এই মুসলমানদের অপমান করার জন্য, বঞ্চনার জন্য সেখান থেকে নামিয়ে আনা। দানিশ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মুসলমান ভোট গিয়েছে সেগুলো আপনারা এক জায়গায় করছেন এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হিসেবে ওনাকেই সমর্থন করতে চলেছেন। 30 সেকেন্ড। ভোট কারোর বাবার নয়, ভোট জনতার। জনতা নিজের ভোট নিজের রায় দিয়ে দেবে, ইলেকশনের দিন সব সময় বুঝে যাব। কিন্তু আমার প্রশ্ন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে, এবং এখানে যে বিজেপির মুখপাত্র বসে আছেন উনি যে বলছেন মাদ্রাসাতে জঙ্গিরা তৈরি হয়, মাদ্রাসাতে জঙ্গিরা তৈরি হয়। আচ্ছা, এক এক করে আপনি প্রুফ করতে পারেন এটা? আচ্ছা, উনি প্রুফ করতে পারেন এটা? আপনি কোনোদিন প্রুফ করতে পারেন না যে মাদ্রাসাতে জঙ্গিরা তৈরি হয়। এই মাদ্রাসা থেকে এপিজে আব্দুল কালাম তৈরি হয়েছে। আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না এই মাদ্রাসা থেকে, এই তাপসদা 30 সেকেন্ড, 1 সেকেন্ড হোল্ড, তাপসদা 30 সেকেন্ড, অডিও ডাউন। তাপসদা উচ্চারণ করতে পারেন, তারা বড় বড় কথা বলছি যত সব। 1 সেকেন্ড। একটা নির্বাচিত সরকারের কাজ নয় মন্দির মসজিদ করা। আজকে মমতা ব্যানার্জি কেন দুর্গাঙ্গন করছেন, কেন তিনি মহাকাল মন্দির করছেন, কেন সিঙ্গুরের টাটা কারখানা চলে গেল? আমরা কারখানা চাই, মানুষের যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই, এই ব্যবস্থার অবসান চাই। এই 11 সাল থেকে মমতা ব্যানার্জি সেক্ষেত্রে ব্যর্থ। শিক্ষা, স্বাস্থ্য, আজকে হসপিটালগুলোতে ল্যাট্রিন নেই, ইউরিনাল নেই, সব বন্ধ করে রেখে দিয়েছে, ডাক্তার নেই। তার কথা বলতে হবে, ধর্মের কথা বলা যাবে। সময় শেষ। এটাই হচ্ছে সন্ময়দা একদম 10 সেকেন্ডস আমি দিতে পারবো, সত্যি সময় কম। 10 সেকেন্ড সন্ময়দা, কনক্লুডিং কমেন্ট। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে হিন্দু সাজতে হবে না। এনাফ ইজ এনাফ। হিন্দুত্বের বাণী ওর কাছ থেকে বিতরণ চাই না। উনি মুসলিমদেরও মানুষ হিসেবে মনে করুন, ভোটার হিসেবে নয়। হিন্দুদেরও মানুষ হিসেবে মনে করুন, ভোটার হিসেবে নয়। হিন্দু মুসলমানের বিভেদ যদি মানে দূর করতে চান, তাসলিমা নাসরিনকে কলকাতায় নিয়ে আসুন তো। তিনি তো পশ্চিম ভারতবর্ষে রয়েছেন।
পশ্চিমবঙ্গের মাটিতে আনতে পারছেন না কেন? আমায় শেষ করতে হচ্ছে এবং মানসিকতা একদম সময় শেষ। বিভেদ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে এই অনুরোধ এবং প্রশ্ন রেখে শেষ করব, আসলে যদি সত্যি পরিবর্তন করতে হয় এবং মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে মানুষের জন্য কাজই যদি এত করতে চান, তাহলে নিজেদের মধ্যে বিভেদ হিংসা করে কি লাভ হবে? আসলে যদি একটা সরকারের পরিবর্তন করতে হয়, বিরোধীদের কি একজোট হয়ে কাজ করা উচিত নয়, নাকি ভোট কাটাকাটি করে আবার এনশিওর করা উচিত যে যিনি আছেন তিনিই থাকুন এবং সবটা একই রকম থাকুক? তাহলে কি ভালো হবে? নিজেরা নিজেদের প্রশ্ন করুন। ছোট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ। শুক্রবার পরবর্তী অতিরিক্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শুক্রবারের পর থেকে প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। এখনো পর্যন্ত 32 লক্ষ নামের নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 35 থেকে 40% নাম বাদ গিয়েছে কমিশন সূত্রে খবর। ব্রেকিং নিউজ, কিশোরগঞ্জ অগ্নিবাণে শুক্রবার পরবর্তী অতিরিক্ত তালিকা প্রকাশ। শুক্রবারের পর থেকে প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH